What up nation, this is the Nation back with another awesome exclusive roasting video. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো গত কয়েক মাস ধরে আমার ফেসবুকে, ইমেলে প্রত্যেকটি জায়গায় একটি টপিক নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছে কথা বলার জন্য, এবং টপিকটি হচ্ছে বাংলাদেশি এডুকেশন সিস্টেম। সো বাংলাদেশি এডুকেশন সিস্টেম নিয়ে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল অনেক দিন ধরে কথা বলার জন্য, বাট আই ওয়াজন্ট কাইন্ডা ফিলিং রাইট টু টক অ্যাবাউট ইট বিকজ আমি বাংলাদেশের বাইরে থাকি 10 বছরেরও বেশি। সো আমি তেমন অবগত নেই বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে বাংলাদেশের মধ্যে। সো আমি আসলে বুঝতে পারছিলাম না যে কোথেকে শুরু করবো এবং কোথায় শেষ করবো। বাট গত কয়েকদিন আগে আমি ডিসাইড করি যে আমি এই টপিকটা নিয়ে কথা বলবো, অ্যান্ড আই রিসার্চ অ্যাবাউট ইট। আমি একটু রিসার্চ করেছি বিকজ এই বিংশ শতাব্দীতে আপনাকে কোনো জায়গার ব্যাপারে জানতে হলে ওই স্পেসিফিক জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে না। আপনি অনলাইন, ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় ঘেটে রিসার্চ করে অনেক কিছু জানতে পারবেন। সো এই রিসার্চের পর আমার মনে দুইটা অনুভূতির সৃষ্টি হয়েছে। নাম্বার 1, আমার কিছু খুব খারাপ লাগছিল। নাম্বার 2, আমার খুবই হাসি পাচ্ছিল। কেন খারাপ লাগছিল তা আমি আপনাদেরকে এই ভিডিওর পরে বলছি, এবং কেন হাসি পাচ্ছিল তা আমি আপনাদেরকে এই ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি। কারণ খুশি দিয়েই সবকিছু শুরু করা ভালো, এবং শিক্ষাই আনবে প্রত্যেকটি ঘরে আলো। যেই আলো আমাদের দেশে অন্ধকারের দিকে যাচ্ছে, এই ভিডিওতে আমি সেটা নিয়েই কথা বলবো। সো বাংলাদেশি এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলার সময় যেই বিষয়টি সবার প্রথমে আসে সেটি হচ্ছে প্রশ্নপত্র ফাঁস। প্রশ্নপত্র ফাঁসটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে এমন বেশি জড়িত হয়ে গিয়েছে যা আসলে এখন খুবই কষ্টসাধ্য হচ্ছে এই ব্যবস্থাটা থেকে বের করার জন্য। একজন বাঙালিকে যেমন বলা হয় মাছে ভাতে বাঙালি, যেমন মাছ এবং ভাত বাঙালির সাথে জড়িত, ঠিক তেমনই প্রশ্নপত্র ফাঁস এবং নকল হচ্ছে বাংলাদেশি পরীক্ষার সাথে জড়িত। এই দুটি জিনিস ছাড়া বাংলাদেশের কোনো পরীক্ষায় আসলে দেওয়া সম্ভবপর নয়, কারণ এই দুটো জিনিস এতই বেশি কানেক্টেড যতটা না কানেক্টেড মাছ এবং ভাত বাঙালির সাথে। এই প্রশ্নপত্র ফাঁসটি এতই ট্রেন্ডিং একটা টপিক এবং এতই ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশের পরীক্ষার সাথে যে স্টুডেন্টরা নিজেরাও পাবলিকলি এই ব্যাপারে কথা বলতে কোনো পরোয়া করে না। তারা বেপরোয়াভাবেই বলে যায় যে ফাঁস হওয়া প্রশ্ন পড়েই তারা পরীক্ষা দিচ্ছে, এবং ফাঁস হওয়া প্রশ্ন পড়ার পরে যখন তাদের প্রশ্ন কমন পড়ে না সেটা নিয়েও তারা জানাচ্ছে ক্ষোভ। বিশেষ না হলে চলুন দেখে আসি ভিডিওটি। বাংলা সেকেন্ড পেপার প্রশ্ন পাইছে কিন্তু উত্তর কারো মিলে নাই। 7টা উত্তর ছিল আর বাকি সব ভুল ছিল। তো এটার জন্য তো সবাই হ্যারাস হইতাছে। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। সো এই ভিডিওতে আপনারা স্পষ্ট দেখেছেন যে এই ছাত্রটি কিভাবে ফাঁস হওয়া প্রশ্ন তার এক্সামে কমন আসেনি দেখে খুবই ক্ষোভ প্রকাশ করছে, এবং সেটাকে বলছে যে একটি হ্যারাসমেন্ট। আসলে এটা একটা হ্যারাসমেন্টই, বিকজ ফাঁস হওয়া প্রশ্ন কেন কমন আসবে না? ব্যাপারটা ওর জন্য দুঃখের এবং হ্যারাসমেন্ট হলেও আমার কাছে খুবই মজার লেগেছে। চলুন দেখে আসি আরেকটি ভিডিও। হ্যাঁ ঠিক আছে, পরীক্ষায় সফল হও। হ্যাঁ আমার এক ফ্রেন্ড বলছিল প্রশ্ন ফাঁস হয়েছে, বসে সকালবেলার মধ্যে প্রশ্ন পাওয়া যাবে, কিন্তু আমি তো মনে অফলাইনে ছিলাম এই জন্য পাইনি। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। এই ভিডিওতে এই ছাত্রটি বলছে যে সে অফলাইন ছিল, মানে তার ডাটা অফ ছিল ফোনের, ওই জন্য সে ফাঁস হওয়া প্রশ্ন পায়নি, এবং সে খুবই স্যাড এই ব্যাপারে। এই দুঃখের ভিডিও দেখে আমার আরো বেশি হাসি এসেছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। প্রশ্নপত্র ফাঁস হতে হতে এমন একটি অবস্থা হয়ে গিয়েছে যে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য এটি একটি রেগুলার জিনিস যে পরীক্ষা হলে প্রশ্নপত্র ফাঁস হবে। ইটস এ কমন থিং, এবং প্রশ্নপত্র ফাঁস হলে সেই প্রশ্নপত্র মাস্ট পরীক্ষাতে কমন আসতে হবে। যদি না আসে তাহলে এটি একটি হ্যারাসমেন্ট, এবং যদি তারা প্রশ্নপত্র না পায় সেটি তারা খুবই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলছে যে আমি প্রশ্নটা পাইনি। সো আমরা বুঝতে পারছি যে এই প্রশ্নপত্র ফাঁসটি কিভাবে বাংলাদেশের এডুকেশন সিস্টেমের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছে, এবং কিভাবে স্টুডেন্টরা এই প্রশ্নপত্র ফাঁসকে একটি ইম্পর্টেন্ট পার্ট হিসেবে দেখছে তাদের প্রত্যেকটি বোর্ড এক্সামের জন্য, ঠিক যেমন এই বোনটির মতো। কিছু পড়া লাগে নাকি? প্রশ্ন পাবো, প্রশ্ন পেলেই 30টা নৈর্ভিত্তিক 10 মিনিটই তো লাগবে। দরকার হলে পরীক্ষার হলে আরো 10 মিনিট পরে যাব, সমস্যা নেই, কেউ তো আর আটকে রাখবে না। এই বোনটি যে কনফিডেন্স নিয়ে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা বলেছে, এমন কনফিডেন্স নিয়ে আমাদের সোলোমন সুগন ভাইও মোটিভেশনাল স্পিচ দেয় না। রোস্টেড। এই ব্যাপারটা তো এতক্ষণে ক্লিয়ার যে প্রশ্নপত্র ফাঁসটা কিভাবে কোন লেভেলে চলে গিয়েছে বাংলাদেশের এডুকেশন সিস্টেমের মধ্যে, যা আসলে এখন খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। বাট এই প্রশ্নপত্র ফাঁসটি যখন আমাদের বাংলাদেশের এডুকেশন মিনিস্টার, আই মিন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করা হয় যে কি করা যায় এই প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য, তখন তিনি কি বলেন সেটি আমরা দেখে আসি। সাংবাদিকদের দেখালেন যে এই প্রশ্ন দেখতে হুবহু তাই মনে হবে, যেমন লেখা থাকে প্রশ্নের উপরে খ সেট, এই সেট, ওই সেট। তো আমাদের কাছে এখানে প্রশ্ন বাড়তি আছে, আমরা মিলিয়ে এখন দেখেছি যে ওই প্রশ্নের সাথে কোনো মিল নেই। আমি চিৎকার করে
কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। এডুকেশন মিনিস্টারের মতে প্রশ্নপত্র নাকি তেমন ফাঁস হচ্ছে না, যে সকল প্রশ্ন ফাঁস হচ্ছে সেগুলোর সাথে নাকি কোনো মিল পাওয়া যাচ্ছে না। ICT 57-এর ভয়ে আমি কিছু বলছি না, বাট উনার এই কথার উত্তর আমি আমার মোস্ট ফেমাস তালি দিয়েই দিচ্ছি। শিক্ষামন্ত্রী বলে প্রশ্ন হচ্ছে না তো ফাঁস, তাহলে অটোমেটিক কেমনে স্টুডেন্টরা খাচ্ছে এত বাঁশ? ভালো ছিল না? আই নো, আমার ইনস্ট্যান্ট কবিতা বানানোর অনেক দক্ষতা আছে। এনিওয়েজ, চলুন নেক্সট আরো কিছু শুনে আসি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী থেকে। প্রশ্ন ফাঁস হওয়া, আমি যখন ছাত্র ছিলাম 61 সালে আমি একটি পরীক্ষা দিচ্ছি 61-এ, তখনও প্রশ্ন আউট হইতো। তখন এইসব প্রযুক্তি ছিল না, মানুষ জানতো না, ব্যবসা হইতো গোপনে গোপনে। এখন আরও বাড়ছে এবং এক সময় একটা ওপেন সিক্রেট ছিল 80-এ, 80-র দশকে, 90-এর দশকে এইরকমই ছিল। 2 মাস 2.5 মাস ধরে পরীক্ষা হয়, বলেন 2.5 মাসের মধ্যে 2 মাসের মধ্যে কিন্তু ওই আগে পরীক্ষার প্রশ্ন আউট হয় না, আউট হয় একেবারে কাছে গিয়ে। এখন যারা আউট করেন, যাদের কাছে আমরা কি বলবো, শিক্ষার সব দায় দায়িত্ব তাদের, তারাই আসল শক্তি। সেই শিক্ষকরা দেখা যাচ্ছে সকালবেলা আউট করে দেন। তা বন্ধ করবার জন্য আমার নানা পদ্ধতি দিছি, কিন্তু আপনি জানেন আপনারা, ব্যাখ্যা করতেছি না, সেগুলো আমরা চেষ্টা করতেছি। এই ক্লিপে আমরা দেখতে পেলাম যে আমাদের শিক্ষামন্ত্রী অ্যাকচুয়ালি প্রশ্নপত্র যে ফাঁস হচ্ছে এই ব্যাপারটা স্বীকার করেছে। প্রিভিয়াসলি যে ক্লিপটি আপনাদেরকে দেখেছি সেখানে উনি ডাইরেক্টলি বলেছে যে কোনো প্রশ্ন ফাঁস হচ্ছে না, যেসব ফাঁস হওয়া প্রশ্ন ওগুলোর সাথে রিয়েল প্রশ্নের কোনো মিল নেই। কিন্তু এই ভিডিওটিতে উনি স্পষ্ট স্বীকার করেছে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কিন্তু উনি ব্লেম করেছে টিচার্সদেরকে। যে সকল টিচার্সরা আছে, প্রশ্ন যাদের কাছে যায়, ওরাই নাকি প্রশ্নপত্র ফাঁস করছে। কিন্তু এই ভিডিওটিতে মাননীয় শিক্ষামন্ত্রী কোনো এভিডেন্স ছাড়া, প্রমাণ ছাড়া যেভাবে শিক্ষকদেরকে পয়েন্ট করে বলেছেন যে শিক্ষকরাই প্রশ্নপত্র ফাঁস করছে, তা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। কারণ আপনারা যদি মনে হয়ে থাকে শিক্ষকরাই প্রশ্নপত্র ফাঁস করছে, আপনারা কেন পরীক্ষার আগে শিক্ষকদেরকে প্রশ্নগুলো দিচ্ছেন? নাম্বার 1। নাম্বার 2, আপনাদের যদি মনে হয় যে প্রশ্নপত্র শিক্ষকরা ফাঁস করছে, তাহলে কিভাবে এখন পর্যন্ত কোনো শিক্ষকদেরকে আপনারা অ্যারেস্ট করতে পারেনি, উল্টো অ্যারেস্ট করেছেন ওই ফাঁস হওয়া প্রশ্ন কোনো স্টুডেন্টের কাছে যখন পেয়েছেন ওই স্টুডেন্টদেরকে? এখন একটা জায়গায় আপনি যদি চিনি রাখেন, চিনি রাখলে পিঁপড়া যাবেই। প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেই ফাঁস হওয়া প্রশ্নই স্টুডেন্টদের হাতে গিয়েছে, বিকজ সবাই চায় আজকাল GPA 5 পেতে, সেটা এখন ফাঁস হওয়া প্রশ্নপত্র পড়ে হোক অথবা বই পড়ে হোক। সো আপনারা স্টুডেন্টদেরকে অ্যারেস্ট করছেন, কিন্তু যে সকল টিচাররা আপনাদের মতে বলছেন যে প্রশ্নপত্র ফাঁস করছে, এখন পর্যন্ত একজন টিচারকেও বহিষ্কার করতে পারেননি, এখন পর্যন্ত একজন টিচারকেও অ্যারেস্ট করতে পারেননি। তার মানে এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন যে টিচাররা প্রশ্ন ফাঁস করছে। প্রশ্ন ফাঁস কিভাবে হচ্ছে তা আমরা যদি একটু ঘাটে এবং লজিক লাগে নিজেরাই বুঝতে পারবো। এই পর্যন্ত এতটুকু ক্লিয়ার যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর মতে যে প্রশ্নপত্র ফাঁস করছে টিচাররা, কিন্তু পুলিশ ধরছে স্টুডেন্টদেরকে। মানে মেইন যারা ক্রাইম করছে ওরাই ধরা খাচ্ছে না, ধরা খাচ্ছে নিষ্পাপ বাচ্চারা। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর মতে প্রশ্নপত্র ফাঁস করছে টিচারেরা, শিক্ষকেরা প্রশ্ন ফাঁস করছে। কিন্তু এই লজিকের সাথে আমি পুরোপুরি একমত নই। কেন তা আমি আপনাদেরকে বলছি। প্রশ্নপত্র যখন হলে যায় এক্সামের জন্য, তখন একটা সাইকেলের মধ্যে দিয়ে যায়। প্রথমত কোন কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে তা বিভিন্ন সেটে ভাগ করা হয় এবং প্রশ্নগুলোকে সিলেক্ট করা হয় একটা কমিটি মিলে, একটা বোর্ড মিলে, রাইট? দেন ওই প্রশ্নগুলোকে বিভিন্ন সেটে বিভক্ত করা হয়। নাম্বার 2তে ওই বিভক্ত করা প্রশ্নগুলো থেকে ওরা কয়েকটি সেটে ড্রাফট করা হয়। ওই ড্রাফটগুলোকে ওরা প্রেসে পাঠায় প্রিন্ট করার জন্য। ওই প্রিন্ট করা ড্রাফটকে তারা যানবাহনও করে পরীক্ষার হলে নেয় এবং সেই পরীক্ষার হলে থেকে ওই প্রশ্নগুলো স্টুডেন্টদেরকে দেওয়া হয়। সো এখানে অনেকগুলো পয়েন্ট আছে এই সাইকেলের মধ্যে। সো কোন পয়েন্ট থেকে যে প্রশ্নটা ফাঁস হচ্ছে সেটা এখন পর্যন্ত শিক্ষামন্ত্রীও শিওর না, সরকারও শিওর না, আমিও শিওর না। তা আমি কাউকে ব্লেম করবো না। হতে পারে যখন বোর্ডের মানুষেরা বিভিন্ন সেটে বিভক্ত করছে সেখান থেকে ফাঁস হচ্ছে, হতে পারে যখন ওই প্রশ্নগুলোকে প্রিন্ট করার জন্য প্রেসে নিচ্ছে সেই প্রেসে ফাঁস হচ্ছে, কিংবা হতে পারে যখন প্রেস থেকে প্রিন্টেড প্রশ্নকে যানবাহনে করে বাহন করে হলে নিয়ে যাচ্ছে সেখানে যানবাহনের মধ্য থেকে ফাঁস হচ্ছে, কিংবা হলে যাওয়ার পরে টিচার থেকে ফাঁস হচ্ছে। একটি সাইকেলের মধ্যে অনেক পয়েন্টস আছে, কোন পয়েন্ট থেকে ফাঁস হচ্ছে এক্স্যাক্টলি সেটা সরকারও জানে না, সাধারণ মানুষজনও জানে না, আমিও জানি না। যে কোনো একটি পয়েন্ট থেকে হতে পারে। এখন বিষয়টা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস রোধে কি ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ, আমি যদি বলে টিচারে ফাঁস করেছে, টিচারে বলে শিক্ষামন্ত্রী ফাঁস করেছে, এটি অ্যাকচুয়ালি নট দ্য সলিউশন। দ্য সলিউশন ইজ হাউ টু প্রোটেক্ট ইট। সেটা নিয়ে আমাদের ভাবতে হবে এবং সেটা ভাবার দায়িত্ব আমাদের সরকারেরই। কারণ প্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত যতগুলো জায়গায় প্রশ্নগুলো যাচ্ছে প্রত্যেকেই সরকারের লোক। সো সরকারেরই দায়িত্ব
এই প্রশ্নটাকে রক্ষা করার জন্য একজন সাধারণ জনগণ হিসেবে এই দায়িত্ব আমাদের না, আপনাদের না, দায়িত্ব অবশ্যই সরকারের। বিকজ সরকারই এই প্রশ্ন বানাচ্ছে, সরকারই এই প্রশ্ন ডিস্ট্রিবিউট করছে, সবকিছু সরকারের আন্ডারে আছে। তো সরকার যদি বলে এটা আমাদের আন্ডারের না, আমি জানি না, এটা সবার নৈতিকতার সমস্যা আছে, কে প্রশ্ন ফাঁস করছে, টিচার প্রশ্ন ফাঁস করছে, এই প্রশ্ন ফাঁস করছে, ওই প্রশ্ন ফাঁস করছে, ব্লেম গেম যদি আমরা করি তাহলে কোনোই সলিউশন হবে না। তা আমাদের একটি প্রপার সলিউশন লাগবে কিভাবে এই প্রশ্ন ফাঁসটা রোধ করা যায়। অনেকে অনেক রকম সলিউশন দিচ্ছে, প্রশ্নকে 2 ঘন্টা আগে এক্সাম হলে নিয়ে যাওয়ার জন্য, অথবা প্রশ্নকে ইলেকট্রনিক্যালি এক্সাম হলে পাঠানোর জন্য। কিন্তু ইলেকট্রনিক্যালি যদি আপনি এক্সাম হলে প্রশ্ন পাঠান, বাংলাদেশে ইলেকট্রিসিটি থাকে না, কিসের মধ্যে দিয়ে ওরা প্রশ্ন দেখবে? অনেকে অনেক রকম সলিউশন দিচ্ছে, কিন্তু কোনো সলিউশনই ইফেক্টিভ কোনো সলিউশন না যতক্ষণ পর্যন্ত না সরকার একটা লজিক্যাল সলিউশন আসবে। এখন আমার মতে একটা সলিউশন হতে পারে যে যারা প্রশ্নপত্র ড্রাফট করছে, খুবই সিকিউরড, হাই সিকিউরড কাউকে দিয়ে ওই ড্রাফটটা করানোর পরে যখন প্রেসে নেওয়া হবে, প্রেসে আন্ডার সার্ভেলেন্স, দরকার হলে পুলিশ দেন, আর্মি দেন, সিসি ক্যামেরা লাগান, ওখানে আন্ডার সার্ভেলেন্স প্রশ্নগুলোকে প্রিন্ট করে সেই প্রিন্টেড প্রশ্নগুলোকে সিলগালা করে সেটাকে যানবাহনও করে নিয়ে যাওয়া হোক এক্সাম হলে। এবং এই সিলগালাটা এমনভাবে করা উচিত যাতে এই সিলগালাটা এক্সাম শুরু হওয়ার 5 মিনিট আগ পর্যন্ত না খোলা হয়। এবং সিলগালাটা এমনভাবে করতে হবে যাতে একটি প্রশ্ন যদি ওই সিলগালা থেকে আউট হয় সেটা যাতে সরকার দেখে, এবং সরকারের প্রত্যেকটি হলে একজন এক্সামিনার থাকতে হবে যে কিনা এগুলো দেখবে যে প্রশ্ন এখান থেকে বের হয়েছে নাকি হয়নি। এরকম অনেক কিছু ইফেক্টিভ সিস্টেম করতে হবে প্রশ্ন ফাঁস রোধ করার জন্য। বাট এতটুকু আমরা শিওর যে প্রশ্ন ফাঁস হচ্ছে, এবং এই প্রশ্ন ফাঁসটা আমাদের বাংলাদেশি এডুকেশন সিস্টেমে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। সো এতক্ষণ আমরা কথা বলি যে মাননীয় শিক্ষামন্ত্রীর কিছু ব্যর্থতা নিয়ে, কিন্তু এটিও সত্য যে মাননীয় শিক্ষামন্ত্রী একার পক্ষে এই প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব নয়। প্রত্যেকটি সরকারের লেভেলের মানুষকে এখন এগিয়ে আসতে হবে এই ভাইটাল ইস্যুটা আমাদের দেশে বন্ধ করার জন্য। কেন অন্যান্য মন্ত্রীরা এবং সরকারের অন্যান্য লোকেরা এই ব্যাপারে এগিয়ে আসবে তা আমি আপনাদেরকে বলছি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা আমরা সবাই জানি। একটা জাতিকে ধ্বংস করতে হলে ওই জাতির শিক্ষাকে ধ্বংস করতে হবে। সো আমাদের শিক্ষা আজ ধ্বংসের পথে, এই ধ্বংসটা আমাদের জাতিকে ধ্বংস করে ফেলবে। এই জাতিকে বাঁচানোর দায়িত্ব শুধু আমাদের শিক্ষামন্ত্রী নয়, বরঞ্চ আপনাদের সবার, সরকারের প্রত্যেকটি পদের প্রত্যেকটি মন্ত্রী এই জাতিকে সেভ করাটা তাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সো আমরা যদি শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই যদি বলে লাফাই, তাহলে কোনো সলিউশন আসবে না। বরঞ্চ সবাই, সরকারের প্রত্যেকটি স্টেজের মানুষের একাত্মবোধ হয়ে কিভাবে এই প্রশ্নপত্র ফাঁস হওয়াটা রোধ করা যায় সেই ব্যাপারে আগাতে হবে। ইনস্টেড একে ব্লেম করা, ওকে ব্লেম করা, এ করেছে ও করেছে এগুলো না বলে। তাই আমরা আশা করবো নট অনলি শিক্ষামন্ত্রী, আমাদের সরকারের বিভিন্ন পদে থাকা বিভিন্ন মন্ত্রীরা এক হয়ে এই প্রশ্নপত্র ফাঁস রোধের ব্যাপারে দাঁড়াবেন। কারণ আমার আবারও বলতে হচ্ছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং আজকে আমাদের জাতির মেরুদণ্ড ভাঙতে বসেছে। সো জাতির মেরুদণ্ডকে আমরা সবাই যদি এক না হয়ে সেভ করি, তাহলে একার পক্ষে, অনলি শিক্ষামন্ত্রীর পক্ষে সম্ভব না। তাই আমাদের সরকার এবং শিক্ষামন্ত্রী যদি বলে এটা ওদের ব্যর্থতা নয়, আমার মতে এটি ভুল। আসলে এই ব্যর্থতা আপনাদেরই, কারণ প্রশ্নপত্র ছাপা থেকে শুরু করে প্রশ্ন বের হওয়া পর্যন্ত যতজন মানুষ, তারা সবাই সরকারি লোক, এবং তারা সবাই সরকারের ভাতাই খাচ্ছে, সরকারই তাদেরকে বেতন দিচ্ছে। সো সরকারি লোকরাই এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত লজিক্যালি। একটু নজর রাখতেই দেখা গেল জেএসসি পরীক্ষার্থীরা বেশ ব্যস্ত, তবে তাদের এই ব্যস্ততা বইয়ের পাতায় শেষ মুহূর্তের চোখ বোলানো নয়। তারা ব্যস্ত স্মার্টফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া প্রশ্নের সমাধান টুকে নিতে, আর এই কাজে বেশ কয়েকজন অভিভাবকও সহায়তা করছেন সন্তানকে। শুধু অঙ্ক পরীক্ষাতেই নয়, প্রায় প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নই এভাবে পেয়েছেন অসংখ্য পরীক্ষার্থী। আমি যে বলেছিলাম আমি আমার ভিডিও শেষে দুঃখজনক কিছু কথা বলবো, এটি হচ্ছে ওই ব্যাপারটি যে আমাদের অভিভাবকরা কিভাবে ওনাদের ছেলে মেয়েদেরকে এই ফাঁস হওয়া প্রশ্নপত্র পড়ার জন্য এনকারেজ করছে, সলভ করার জন্য এনকারেজ করছে, এমনকি তাদেরকে আগে আগে এক্সাম হলে নিয়ে যাচ্ছে ফাঁস হওয়া প্রশ্নপত্র নিয়ে ওগুলোকে সলভ করে এক্সামে পরীক্ষা দিতে। এটি আমার কাছে সবচেয়ে বড় দুঃখজনক লেগেছে। এই ব্যাপারটি এমন হয়ে গিয়েছে যে নিজের পায়ে নিজে কুড়াল মারা। একজন বাবা মা কিভাবে তার সন্তানকে চুরি বিদ্যা শিখাচ্ছে, এটি আমার কাছে খুবই খারাপ লেগেছে। এই বাচ্চা স্টুডেন্টরা কি শিখবে? ওরা কি এই ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে কোনো মেধা অর্জন করতে পারছে? তারা শুধু জিপিএ পাচ্ছে, এছাড়া আর অন্য কিছুই না। এখন অনেকেই বলতে পারে যে জিপিএ 5 পাওয়াটাই তো মূল উদ্দেশ্য। আসলে জিপিএ 5 পাওয়া এমন অনেক স্টুডেন্টই আছে যারা কিছুই করতে পারেনি, কিন্তু জিপিএ 5 না পাওয়া
অনেক স্টুডেন্টই আছে যারা অনেক বড় বড় জায়গায় গিয়েছে, মেইন হচ্ছে এই জায়গায় মেধা আপনার থাকতে হবে। এবং এই ফাঁস হওয়া প্রশ্নপত্র দেখে যারা পরীক্ষা দিয়ে আসছেন তারা আপনাদের মেধার সাথে খেলছেন। সার্টিফিকেট পাচ্ছেন ঠিকই, কিন্তু এই সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না যখন একটা ইন্টারভিউতে যাবেন। ইন্টারভিউর প্রশ্ন করলে ভ্যাবাচেকে খেয়ে যাবেন, কারণ আপনার কোনো মেধাই নেই। সো যে সকল অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে এই ফাঁস হওয়া প্রশ্ন পড়ার জন্য এনকারেজ করছেন, আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি। শুধু সরকারের দোষ দিলে হয় না, বাবা মা হিসেবে আপনাদেরও দায়িত্ব এবং কর্তব্য আপনাদের ছেলেমেয়েরা যাতে এই সকল ফাঁস হওয়া প্রশ্নপত্র না দেখে, না পড়ে। সো সরকারকে ব্লেম না দিয়ে ব্লেম আপনাদের উপরও দেন, কারণ এটা আপনাদের থেকেও বোধগম্য নয়। কিন্তু জিপিএ 5 পাওয়াই কি জীবনের সবকিছু? হ্যাঁ, জিপিএ 5 না পেলে আমার জীবন ব্যর্থ হয়ে যেত। হ্যাঁ, জিপিএ 5 না পেলে আমার জীবন ব্যর্থ হয়ে যেত। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং অভিভাবকেরা ছাত্রছাত্রীদের উপরে এমন একটি প্রেশার ক্রিয়েট করেছে, এমন একটা জিনিস বুঝিয়েছে যে জিপিএ 5ই পেতে হবে এবং জিপিএ 5 না পেলে জীবনটা বৃথা হয়ে যায়। ওই বাচ্চাটাকে আপনারা বলতে দেখেছেন জিপিএ 5 না পেলে নাকি জীবন বৃথা। কে শিখিয়েছে ওকে এটা? নিশ্চয়ই তারা অভিভাবকরা। কিন্তু ওই বাচ্চাকে আমি বলতে চাই, ওদের অভিভাবককে আমি বলতে চাই, জিপিএ 5 না পেলে জীবন বৃথা হয় না। বরঞ্চ জিপিএ 5 পাওয়ার পরে যদি আপনি কোথাও চান্স না পান, আপনার মেধাকে কাজে না লাগাতে পারেন, তাহলে আপনার জীবন বৃথা। অনেকেই আছে 3.5, 4 পয়েন্ট এগুলো পেয়ে অনেক বড় বড় জায়গায় গিয়েছে। আমার নিজের বন্ধু বান্ধবেরা গিয়েছে, আমার পরিচিত অনেকে গিয়েছে, এবং আমি অনেকে দেখেছি গোল্ডেন A+ পেয়েছে, কিন্তু এখনো কিছুই করতে পারছে না, তারা ঘুরছে রাস্তাঘাটে। সো বেসিক্যালি জিপিএ 5 ইজ নট এভরিথিং। জিপিএ 5 পাওয়া যে সবকিছু তা কিন্তু না। হ্যাঁ, জিপিএ 5 না পেলে আমার জীবন ব্যর্থ হয়ে যেত। এই একটা লাইন, জিপিএ 5 না পেলে জীবন বৃথা, এই একটা লাইন যে এত মারাত্মক একটা লাইন, এবং এটা যে কত ডিপ্রেসিভ, কত একটা ফ্রাস্ট্রেটিং একটা লাইন স্টুডেন্টদের জন্য, তা আপনারা অনেকেই অভিভাবকরা কিংবা কোনো স্টুডেন্টের আত্মীয় স্বজন যারা আছেন তারা কিন্তু জানেন না। এই একটা লাইনের জন্য আজকে অনেক ছেলেরা ফ্রাস্ট্রেশনে ভুগছে, অনেক ছেলেমেয়েরা ডিপ্রেশনে ভুগছে, তারা করছে সুইসাইড। এই যে গত বছর এইচএসসি পরীক্ষার্থী আরিন্দাম সৈকত নামের একটি ছেলে যে সুইসাইড করেছে, কেন করেছে? জাস্ট বিকজ অফ দিস এডুকেশন সিস্টেম, জাস্ট বিকজ অফ দ্য প্যারেন্টস হি হ্যাড। আমি ওর বাবা মাকে ব্লেম করবো, আমি এই শিক্ষা ব্যবস্থাকে ব্লেম করবো। আজকে যদি ওর বাবা মা ওকে বোঝাতো যে জিপিএ 5টাই কিন্তু সব না, আজকে যদি ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আত্মীয় স্বজনরা যদি এমন হতো যে কিনা মনে করতো না যে জিপিএ 5 সব কিছু, এই ট্যালেন্টেড ছেলেটা আজকে বেঁচে থাকতো। ছেলেটা এসএসসিতে A+ পাওয়া ছেলে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিক দিয়ে সে ছিল এগিয়ে, ভালো গান গাইতে পারতো, কিন্তু এই ছেলে আজ আমাদের মধ্যে নেই। এটি কি আমাদের শিক্ষা ব্যবস্থা? আমি যে সকল স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছ, এসএসসি পরীক্ষা দিচ্ছ, সামনে এইচএসসি পরীক্ষা দিবে, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, সুইসাইড ইজ নেভার এ সলিউশন। জিপিএ 5 ইজ নট এভরিথিং। আমি চাইবো তোমরা সবাই 3 ইডিয়টস মুভিটা দেখো, যারা যারা এখনো দেখোনি। যারা দেখেছো তাদেরকে আমি বলছি, 3 ইডিয়টস মুভি কিন্তু একটি সত্যিকারী ঘটনা অবলম্বনে বানানো। ফুনসুক ওয়াংরু যে ক্যারেক্টারের কথা কোনো বলা হয়েছে, সে কিন্তু একজন রিয়েল ক্যারেক্টার। তার নাম হচ্ছে সোনাম ওয়াংচুক। এই মুভিটির সাথে আমাদের বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পুরোপুরি মিল খুঁজে পাবে। আমাদের বাংলাদেশেও এই মুভিটির মতোই পাস, জিপিএ 5 এটি সবকিছু বলা হয়েছে, কিন্তু জিপিএ 5 যে সবকিছু তা কিন্তু না। জিপিএ 5 সার্টিফিকেট তো সবাই অর্জন করতে পারে, কিন্তু মেধা কয়জনের আছে? মেধাটাকে কাজে লাগান। এই মুভির যে ক্যারেক্টারটা ছিল ফুনসুক ওয়াংরু, সে দেখিয়েছে সে পড়ালেখা করে একটি সার্টিফিকেট নিয়েছে এবং ওই সার্টিফিকেট সে একজনকে দিয়ে দিয়েছে। আর সার্টিফিকেট ছাড়া সে তার মেধা দিয়ে একটি স্কুল খুলেছে, যে স্কুলে সে যে সকল স্টুডেন্টরা ফেল করে, যে সকল স্টুডেন্টের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি দক্ষতা আছে, ভালো মেধা আছে, ওদেরকে হেল্প করেছে ওই স্কুলটি দিয়ে। ওই স্কুলে তারা মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্টদেরকে অ্যাডমিশন নেওয়া, যে কোনো স্টুডেন্টই অ্যাডমিশন নিতে পারে, যেই ফেল করেছে সেই ওই স্কুলে গিয়ে পড়ালেখা করতে পারে। সোনাম ওয়াংচুক এমন একটি স্কুল খুলে যারা কিনা পুঁথিগত বিদ্যা থেকে অনেক দূরে, কিন্তু মেধাগত দিক দিয়ে অনেক এগিয়ে, এবং এই সোনাম ওয়াংচুককে আজকে পুরো বিশ্ব চিনে, পুরো ওয়ার্ল্ড তাকে স্পন্সর করছে বিকজ অফ দিস ইনোভেটিভ আইডিয়া। তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে পড়ালেখা করে সার্টিফিকেট তো পাবে, কিন্তু অনেক দূরে যেতে পারবে না। নকল করে পরীক্ষা দেওয়া, ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে পরীক্ষা দেওয়া, নিজের বাবা মাকে প্রাউড করার জন্য জিপিএ 5 পাওয়া কিন্তু সব না। তোমার বাবা মাকে প্রাউড করতে পারবে তুমি একটা টেম্পোরারি সময়ের জন্য, কিন্তু তোমার ফিউচার কিন্তু তোমার নিজের হাতে। সো পড়ালেখা করো, প্রশ্নপত্র ফাঁস হওয়ার উপর তাকিয়ে থেকো না। যদি প্রশ্নপত্র পেয়েও থাকো, সেই প্রশ্নপত্র দেখার কোনো দরকার নেই, কারণ দেখা গেছে তুমি যে ফাঁস হওয়া প্রশ্নপত্র পড়ে পরীক্ষা দিতে যাবে, সেই প্রশ্নপত্রটাই পরীক্ষাতে আসবে না, তখন তোমার কি হবে? সো স্টপ দিস অ্যান্ড এইসব ফাঁস হওয়া প্রশ্নপত্র পড়া বন্ধ করো। অভিভাবকদের বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েকে এনকারেজ করবেন না এই সকল ফাঁস হওয়া প্রশ্নপত্র পড়ার জন্য। এবং আমি সরকারের কাছে আকুতি মিনতি বিনীত নিবেদন জানাচ্ছি যে করেই হোক
এই ফাঁস হওয়া প্রশ্নপত্র বন্ধ করার জন্য আপনারা সবাই একাত্মবোধ হন। প্রত্যেকটি মন্ত্রী এখন নট অনলি শিক্ষামন্ত্রী, এটি শুধু শিক্ষামন্ত্রীর দায়িত্ব না, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং আজ পুরো জাতির মেরুদণ্ড ভাঙতে বসেছে। সো সব মন্ত্রী এখন সবাই মিলে এক হয়ে আমাদের দেশের প্রশ্নপত্র ফাঁস হওয়াটাকে রোধ করি। দিস ইজ দ্য নেশন, সাইনিং অফ। হ্যাঁ, জিপিএ 5 না পেলে আমার জীবন ব্যর্থ হয়ে যেত।